নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপিনের সংসার অবলম্বনে সেই মানি। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প সেই মানি। পথে উঠিয়াই মানের কথা মনে করিয়া বিপিনের দুঃখ হইল। বেচারি ছেলে মানুষ, সংসারের কি জানে। জমিদারির যা অবস্থা, মানি কি উন্নতি করিয়া দিবে তাহার? দেনা ইতিমধ্যে প্রায় ৫-৬ হাজারে দাঁড়াইয়াছে রানাঘাটের গোবিন্দপালের গদিতে। সদর খাজনা দিবার সময় প্রতি বৎসর তাহার নিকট হ্যান্ড নোট কাটিতে হয়। ইহা অবশ্য বিপিন এখানে চাকুরিতে ভর্তি হইবার পূর্বের ঘটনা। খাতাপত্র দেখিয়া বিপিন জানিতে পারিয়াছে গোবিন্দপাল নালিশ ঠুকিলেই জমিদারি নিলামে চড়িবে। মানি মেয়ে মানুষ, বিষয় সম্পত্তির কি বোঝে। ভাবিতেছে যে মস্ত জমিদারের মেয়ে সে, চেষ্টা করিলেই বিপিন দাদার বিশেষ উন্নতি করিয়া দিতে পারিবে। তাই বিপিনের হাসি পাইল, দুঃখ হইল। বেচারি মানি। রানাঘাট হাসপাতালে বিপিন ভাইয়ের সঙ্গে দেখা করিল। বলাই তাহাকে দেখিয়া কান্নাকাটি করিতে লাগিল বাড়ি লইয়া যাইবার জন্য। কিন্তু বিপিনের মনে হইল ভাই যে সম্পূর্ণ আরোগ্য হইয়াছে তাহা নয়। এ অবস্থায় তাহাকে লইয়া যাওয়া কি উচিত হইবে? বিপিন কৈবর্তের মেয়ে সেই নার্সটিকে আড়ালে ডাকিয়া বলিল, আচ্ছা, আমার ভাই তো বাড়ি যেতে চাইছে, কান্নাকাটি করছে। তাই বলছিলাম ওকে কি এখন নিয়ে যেতে পারি? নার্স বলিল, নিয়ে যাও বাবু, নিয়ে যাও। তোমার ভাই আমাকে পর্যন্ত জ্বালাতন করে তুলেছে বাড়ি যাব করে। নেফ্রাইটিসের রুগী, যা সেরেছে ওর বেশি আর সারবে না। কেন এখানে মিথ্যে রেখে কষ্ট দেবে? নিয়ে যাও। বিপিনের মনে হইল নার্স যেন কি চাপিয়া যাইতেছে। সে বলিল, আচ্ছা, ও কি বাঁচবে না? নার্স একটু ইতস্তত করিয়া বলিল, না, তা কেন? তবে শক্ত রোগ তো, বাড়িতে নিয়ে গিয়ে একটু সাবধানে রাখতে হবে। নিয়েই যাও, এখন তো অনেকটা সেরেছে। বিপিনের মনটা খারাপ হইয়া গেল। সে গিয়া মিশনের বড় ডাক্তার আচার্য সাহেবের সঙ্গে দেখা করিল। আচার্য বলিলেন, হা, ওই ওয়ার্ডের ছোকরা রোগী তো, আরে নিয়ে যান। না, বলছিলাম সাহেব, ও কি সেরেছে? পূর্বের অপেক্ষা সেরেছে, তবে কঠিন রোগ তো, একেবারে ভালোভাবে সারতে 1 বছর লাগবে। বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করবেন, তবে হ্যাঁ, মাংস খেতে দেবেন না। বিপিন রাত্রে বাজারের নিকট তাহার এক দূর সম্পর্কীয় আত্মীয়ের বাড়িতে থাকিয়া পরদিন সকালে ঘোড়ার গাড়ি ডাকিয়া আনিয়া ভাইকে লইয়া স্টেশনে গেল। বলাইয়ের বয়স বেশি নয়, 20-21। রোগ হওয়ার পূর্বে তাহার শরীর খুবই ভালো ছিল। বিপিনের সংসারের ক্ষেত খামারের অনেক কাজ সে একাই করিত। মধ্যে যখন বিপিনের বদখেয়ালিতে পৈতৃক অর্থ সব উড়িয়া গেল, সংসারে যখন ভয়ানক কষ্ট, সংসার একেবারে অচল, তখন বলাই 18 বছরের ছেলে। বলাই দেখিল দাদার মতিবুদ্ধি তাহাদের অনাহারের ও দারিদ্র্যের পথে লইয়া চলিয়াছে। যদি বাঁচিতে হয় তাহাকে লেখাপড়া ছাড়িতে হইবে এবং বুক দিয়া খাটিতে হইবে। তখন সে একা খাটিয়া সংসার চালাইত। আজকাল দাদার মতিবুদ্ধি ফিরিয়াছে। দাদা আবার পুরানো জমিদার ঘরে বাবার সেই পুরানো চাকুরি করিতেছে
ইহার অপেক্ষা আনন্দের বিষয় আর কি আছে। দাদার চাকুরি হওয়াতে বলাই খুব খুশি। দুই ভাইয়ে মিলিয়া খাটিলে সংসারের উন্নতি হইতে কত দেরি লাগিবে। সে নিজে বিবাহ করে নাই, করিবেও না। মা, বৌদিদি, ভানু, বীণা এরা সুখী হইলেই তাহার সুখ। গোলা দেখিলে মায়ের চোখ দিয়া জল পড়ে। মা বলে, কর্তার আমলে এর চেয়েও বড় গোলা ছিল বাড়িতে, আর আজকাল দুটো লক্ষ্মীর চিঁড়ে কোটার ধান পাই না। বলাই মনে মনে ভাবিল, মায়ের চোখের জল সে ঘুচাইবে। বাবার তো গোলা ছিল 15 হাতের বেড়, সে গোলা বাঁধিবে 18 হাতের বেড়। বেলা 11টার সময় বিপিন ও বলাই বাড়ি পৌঁছিল। ইহাদের আজই বাড়ি আসিবার কোনো সংবাদ দেওয়া ছিল না। বিশেষত বলাইকে আসিতে দেখিয়া বিপিনের মা ছুটিয়া গিয়া রুগ্ন ছেলেকে জড়াইয়া ধরিলেন। তারপর বীণা, মনোরমা, ভানু, টুনি সকলেই বাহির হইয়া আসিয়া রোয়াকে দাঁড়াইল। বিপিন ঘরের মধ্যে ঢুকিয়া পুঁটুলি নামাইয়া রাখিতেছে, এমন সময় মনোরমা আসিয়া হাসি মুখে বলিল, তাহলে আমার চিঠি পেয়েছিলে, কিন্তু কই, উত্তর দিলে না তো? উত্তর আর কি দেব, এলাম তো চলে বলাইকে নিয়ে। তা ভালোই করেছ। ঠাকুরপো তোমায় লিখতে সাহস করতো না, কেবল আমায় চিঠি লিখত, আমায় বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। আহা আহা, ও কি সেখানে থাকতে পারে? ছেলে মানুষ, তাতে ওর প্রাণ পড়ে থাকে সংসারের উপর। তা হ্যাঁ, ওর অসুখ এখন কেমন? ডাক্তারে কি বললে? বললে তো এখনই ভালোই, তবে সাবধানে রাখতে হবে। ওকে বেশি খেতে দেবে না, আর মাকে বলে দিও যেন যা তা ওকে না খেতে দেয়। মাংস কিন্তু একেবারে খাওয়া বারণ। বিপিনের একজন বন্ধু আছে এখান হইতে 2 ক্রোশ দূরে ভাসানপোতা গ্রামে। বন্ধুটির নাম জয়কৃষ্ণ মুখুজ্জে। বয়সে জয়কৃষ্ণ বিপিনের চেয়ে বছর 6-7 বড়, কিন্তু ভাসানপোতার মাইনর স্কুলে উহারা দুইজনে এক ক্লাসে পড়িয়াছিল। জয়কৃষ্ণ বর্তমানে ওই উক্ত গ্রামের সেই স্কুলে হেডমাস্টারের কাজ করে। বিএ পর্যন্ত পড়াশোনা করিয়াছিল। এখন এমন একজন লোক বিপিনের পক্ষে অত্যন্ত প্রয়োজন হইয়া পড়িয়াছে, যাহার কাছে সকল কথা খুলিয়া বলা যায়, না বলিলে আর চলে না। বিপিন মনের মধ্যে এসব আর চাপিয়া রাখিতে পারে না। তাই পরদিন সে ভাসানপোতায় বন্ধুর বাড়ি গিয়া হাজির হইল। জয়কৃষ্ণ এ গ্রামের বাসিন্দা নয়, তবে বর্তমানে কর্ম উপলক্ষে এই গ্রামের সতীশ কর্মকারীর পোড়ো বাড়িতে বাহিরের 2টা ঘর লইয়া সে বাস করিতেছে। বিপিন গিয়া দেখিল জয়কৃষ্ণ একা নাই। ঘরের মধ্যে বসিয়া আছে মাইনর স্কুলের 2য় পণ্ডিত বিশ্বেশ্বর চক্রবর্তী। এই বিশ্বেশ্বর চক্রবর্তীর বয়স প্রায় 37-38। এ গ্রামের স্কুলে আজ প্রায় 8-10 বছর মাস্টারি করিতেছে। থাকে জয়কৃষ্ণের বাসায় অন্য ঘরটিতে, কারণ জয়কৃষ্ণ স্ত্রী পুত্র লইয়া এখানে বাস করে না। বিশ্বেশ্বর চক্রবর্তী ওপরওয়ালা হেডমাস্টারের একরকম পাচক ও ভৃত্য উভয়ের কাজই করে। বিনিময়ে জয়কৃষ্ণ তাহাকে খাইতে দেয়। এসব কথা বিপিন জানিত, কারণ সে আরও বহুবার ভাসানপোতায় আসিয়াছে জয়কৃষ্ণের সঙ্গে দেখা করিতে। বলা বাহুল্য, বিপিন ও জয়কৃষ্ণ যখন এই স্কুলের ছাত্র ছিল, বিশ্বেশ্বর চক্রবর্তী তখন এই স্কুলের মাস্টার ছিল না। উহারা পাশ করিয়া বাহির হইয়া যাইবার অনেক পরে সে আসিয়া চাকুরিতে ঢোকে। চা পান শেষ করিয়া বিপিন জয়কৃষ্ণকে ডাকিয়া ঘরের বাহিরে লইয়া গিয়া মানির কথা তাহাকে বলিতে লাগিল। বেশ সবিস্তারেই বলিতে লাগিল।
বিশ্বেশ্বর চক্রবর্তী একটু দূরে বসিয়া উৎকর্ণ হইয়া উহাদের কথা শুনিবার চেষ্টা করিতেছে দেখিয়া বিপিন গলার সুর আরও একটু নিচু করিল। বিশ্বেশ্বর দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল, আমরা কি শুনতে পাবো না কথাটা বিপিনবাবু? আমাদের একটা প্রাইভেট কথা হচ্ছে। প্রাইভেট আবার কি? কোনো মেয়ে মানুষের কথা তো, তা বলুন না, শুনি একটু। বিশ্বেশ্বর অত্যন্ত আগ্রহের সঙ্গে কথাগুলি বলিল দেখিয়া বিপিন একটু মজা করিবার জন্য কহিল, আসুন না এদিকে, বলছি। তারপর সে এক কাল্পনিক মেয়ের সঙ্গে তাহার কাল্পনিক প্রেম কাহিনী সবিস্তারে শুরু করিল। একবার ট্রেনে একটি সুন্দরী মেয়ের সঙ্গে তাহার আলাপ হয়। মেয়েটির নাম বিজলী। তাহার বাবা ও মায়ের সঙ্গে সে কলিকাতায় মামার বাসায় যাইতেছিল। বিজলী কলিকাতায় মামার বাসার ঠিকানা দিয়া তাহাকে যাইতে বলে। অনেকবার বিপিন সেখানে গিয়াছিল। বিজলী কি আদর যত্নই না করিত, বারবার আসিতে বলিত। একদিন বিপিন তাহার বাপ মাকে বলিয়া বিজলীকে আলিপুর চিড়িয়াখানা দেখাইতে লইয়া যায়। সেখানে বিজলী মুখ ফুটিয়া বলে বিপিনকে সে ভালোবাসে। শুনিয়া বিশ্বেশ্বর সাগ্রহে বলিল, এ কত দিনের কথা বিপিনবাবু? তা ধরুন না কেন, বছর ৬-৭ আগের ব্যাপার হবে। তা এখন সে মেয়েটি থাকে কোথায়? এখন তার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকে। আপনার সঙ্গে আলাপ আছে? আলাপ আবার নেই, মাঝে মাঝে দেখা হয় সেই মামার বাসায়, তখন ভারী যত্ন করে। কী রকম যত্ন করে? এই ধরুন, গল্পগুজব করে, উঠতে দেয় না, বলে বসুন বসুন, খুব খাওয়ায় বটে। এর নাম যত্ন আর কি। আমায় কতবার চিঠি লিখেছে লুকিয়ে। বলেন কি মশাই, চিঠিপত্র লিখেছে? বিশ্বেশ্বর চক্রবর্তী একেবারে অভিভূত হইয়া পড়িল। ইহা সে কল্পনাও করিতে পারে না। মেয়ে মানুষ লুকাইয়া যে চিঠি লেখে, সে চিঠি যে পায় তাহার কি সৌভাগ্য না জানি। বিশ্বেশ্বর চক্রবর্তীর অত্যন্ত ইচ্ছা হইল সেসব চিঠিতে কি লেখা আছে জিজ্ঞাসা করে, কিন্তু নিতান্ত ভদ্রতা বিরুদ্ধ বলিয়া, বিশেষত যখন বিপিনের সঙ্গে তাহার খুব বেশি ঘনিষ্ঠতা নাই, সে কথা বলিতে পারিল না। শুধু বিস্ময়ের দৃষ্টিতে বিপিনের মুখের দিকে চাহিয়া রহিল। বাড়িতে আসিয়া প্রথম দিন ৫-৬ বলাই বেশ ভালোই ছিল। বিপিন চাকুরিস্থলে চলিয়া গেলে সে একদিন গ্রামের নবীন রায় মহাশয়ের বাড়িতে বসিয়া আছে। নবীন রায়ের ছেলে বিষ্ণু বলিল, বলাইদা, মাংসের ভাগ নেবে? হ্যাঁ। আরে আমরা উত্তরপাড়া থেকে ভালো খাসি আনিয়েছি। হ্যাঁ গো, এবেলা কাটা হবে, ৭ আনা করে সের পর্তা হচ্ছে, নেবে? বলাই অতিরিক্ত মাংস খাওয়ার ফলেই অসুখ বাধাইয়াছিল, তাই মাংস খাওয়া তাহার বারণ আছে, এবং দাদা বাড়ি থাকার জন্যই সে বিশেষ কিছু বলিতেও সাহস করে নাই। কিন্তু এখন আর সে ভয় নাই। মনোরমা অনেকবার বারণ করিয়াছিল, কিন্তু বলাই বৌদিদিকে তত আমল দেয় না, ফলে তাহার মাংস খাওয়া কেহ বন্ধ করিতে পারিল না। ২-৩ দিনের মধ্যে বলাই আবার অসুস্থ হইয়া পড়িল, কিন্তু বিপিন অসুখের খবর পাইয়াও বাড়িতে আসিতে পারিল না, কারণ জমিদার অনাদিবাবু কিস্তির সময় ছুটি দিতে চাহিলেন না। দিন ২০ পরে বিপিন বাড়ি আসিয়া দেখিল বলাই একটু সুস্থ হইয়া উঠিয়াছে। বলাই বাড়ির সকলের হাতে পায়ে ধরিয়া দাদাকে মাংস খাওয়ার কথাটা বলিতে বারণ করিয়া দিয়াছিল, সুতরাং বিপিনের কানে সে কথা কেহ তুলিল না। বিপিন একদিন থাকিয়াই চলিয়া গেল। ব্যাস, বলাই আবার কুপথ্য শুরু করিয়া দিল। কখনো লুকাইয়া,
কখনো বা বাড়ির লোকের কাছে কান্নাকাটি করিয়া আবদার ধরিয়া। মাস দুই এইভাবে কাটিবার পর বিপিন 5-6 দিনের ছুটি লইয়া বাড়ি আসিল। তাহার বাড়ি আসিবার প্রধান কারণ পৈতৃক আমলের ভাঙা চণ্ডী মণ্ডপটি এবার খড় তুলিয়া ভালো করিয়া ছাইয়া লইবে। এ সময় ভিন্ন খড় কিনিতে পাওয়া যাইবে না পাড়া গাঁয়ে। কিন্তু বাড়ি আসিয়া প্রথমে বলাইকে দেখিয়া বিপিনের বাড়ি আসিবার আনন্দ উৎসাহ এক মুহূর্তে নিবিয়া গেল। বলাইয়ের একই চেহারা হইয়াছে, চোখ মুখ ফুলিয়াছে, হলদে রং হইয়াছে, পায়ের পাতাও যেন ফুলিয়াছে মনে হইল। অথচ নেফ্রাইটিসের রোগী দিব্যি মনের আনন্দে নির্বিচারে পথ্য অপথ্য খাইয়া চলিয়াছে। বিপিন কাহাকেও কিছু বলিল না। তাহার মনটা ভয়ানক খারাপ হইয়া গেল ভাইটার অবস্থা দেখিয়া। সেবার কিছু সুস্থ দেখিয়া গিয়াছিল, কোথায় সে ভাবিতেছে হয়তো এইবার গিয়া দেখিবে তাহার ভাইটি বেশ সারিয়া সামলাইয়া উঠিয়াছে। কিন্তু সারিয়া ওঠা তো দূরের কথা, রানাঘাট হাসপাতালে সেবার লইয়া যাওয়ার পূর্বে যে চেহারা ছিল এখন তাহার চেয়েও খারাপ হইয়া গিয়াছে। দিন দুই পরে বিপিন নদীর ধারে মাছ ধরিতে যাইবে। বলাই বলিল, দাদা আমিও যাব তোমার সঙ্গে। বলো তো যোগীপাড়া থেকে আর দুখানা ছিপ নিয়ে আসি। বলাই উঠিয়া হাঁটিয়া খাইয়া দাইয়া বেড়াইত বলিয়া বাড়ির লোকে হয়তো ভাবে, তবে অসুখ এমন কঠিন আর কি। কারণ পাড়াগাঁয়ের ব্যাপার এই যে শয্যাশায়ী এবং উত্থান শক্তিরহিত না হওয়া পর্যন্ত কাহাকেও অসুস্থ বলিয়া ধারণা করিবার মতো বুদ্ধি সেখানে খুব কম লোকেরই আছে। মাছ ধরিতে গিয়া দুইজনে নদীর ওপারে গিয়া বসিল, কারণ এপারের জলে শ্যাওলার দাম বড় বেশি। চার করিয়া ছিপ ফেলিয়া বিপিন বলিল, এই দেখ বলাই, একটু তামাক সাজতো কলকেটায়, আর মাঠ থেকে একটু গোবর কুড়িয়ে নিয়ে আয়, বুঝলি? বড্ড চিংড়ি মাছে জ্বালাচ্ছে রে, একটু ছড়িয়ে দিই, যা। কিন্তু দাদা, গোবর দিলে চিংড়ি মাছ বেশি করে আসবে। হ্যাঁ, তুই তো সব জানিস, দে আগে তামাকটা সেজে। বেলা পড়িতে বেশি দেরি নাই। অনেকক্ষণ বিপিন ছিপ ফেলিয়া এক মনে বসিয়া আছে। বলাইও তাহার পাশেই কিছু দূরে ছিপ ফেলিয়াছে। উভয়ের ছিপের ফাতনা নিবাত নিষ্কম্প প্রদীপের মতো স্তব্ধ। হঠাৎ বিপিন মুখ তুলিয়া ভাইয়ের দিকে চাহিতেই দেখিল বলাইয়ের চোখ ছিপের ফাতনার দিকে নাই। সে যেন গভীর মনোযোগের সহিত এক দৃষ্টে ওপারের দিকে চাহিয়া আছে। চাহিয়া চাহিয়া কি যেন দেখিতেছে। বলাই কি দেখছে? বিপিন কৌতূহলী হইয়া ভাইয়ের দৃষ্টি অনুসরণ করিয়া ওপারের দিকে চাহিল। সঙ্গে সঙ্গে তাহার বুকের মধ্যে ছ্যাঁত করিয়া উঠিল। সে এতক্ষণ লক্ষ্য করে নাই ওপারেই চটকাতলার শ্মশান। ওপারের জঙ্গলের বহু গাছপালার মধ্যে বিপিন লক্ষ্য করে নাই যে তাহারা শ্মশানতলির বুড়ো চটকা গাছটার ঠিক এপারে বসিয়া আছে। এতক্ষণ সেদিকে মন দিবার কোনো কারণও ছিল না। কিন্তু বলাই ওদিকে অমনভাবে চাহিয়া আছে কেন? বলাই যেন উদাস অন্যমনস্ক। দাদা যে তাহার দিকে চাহিয়া দেখিতেছে এ খেয়ালও তাহার নাই। বিপিন বলিল, কিরে বলাই, ওদিকে অমন করে কি দেখছিস? হ্যাঁ? বলাই চকিতে ওপারের দিক হইতে চোখ ফিরাইয়া লইয়া বলিল, না কিছু না, এমনি। বিপিন যেন খানিকটা আশ্বস্ত হইল। অথচ কেন যে আশ্বস্ত হইল, কি ভয়ই বা করিতেছিল, তাহা তাহার নিজের নিকট খুব যে স্পষ্ট হইয়া উঠিল তাহা নহে। তবুও মনে মনে ভাবিল, হয়তো কিছু না,
এমনি চেয়েছিল। কিন্তু কিছুক্ষণ ছিপের ফাতনার দিকে লক্ষ্য রাখিবার পরে ভাইয়ের দিকে আর একবার চোখ ফেলিতেই সে দেখিল বলাই আবার পূর্ববৎ অন্যমনস্কভাবে ওপারের দিকে এক দৃষ্টে চাহিয়া আছে। এইবার বিপিন উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করিল, কি রে, কি দেখছিস বলতো? কই না, কিছু দেখছি না বলিয়াই সে যেন দাদার কাছে ধরা পড়িয়া যাওয়াটা ঢাকিয়া লইবার আগ্রহে অত্যন্ত উৎসাহের সহিত ছিপ তুলিয়া বড়শিতে নূতন কেঁচোর টোপ গাঁথিতে ব্যস্ত হইয়া পড়িল। আবার খানিকক্ষণ কাটিয়া গেল। তখন বেলা একদম পড়িয়া গিয়াছে। ওপারের বড় বড় শিমুল, শিরীষ বা তেঁতুল গাছের মগডালে পর্যন্ত একটুও রাঙা রোদের আভা নাই। মাঠের যেখানে তাহারা বসিয়াছে তাহার আশেপাশে চিড়চিড়ে ফলের বন সারাদিনের রোদ পাইয়া রোদ পোড়া ফলের সুঁটিগুলি পিড়িক পিড়িক শব্দ করিয়া ফাটিতেছে। আর এই সময়টায় মাছেরা খায়। সুতরাং বিপিন ভাবিল অন্তত আর আধ ঘণ্টা অপেক্ষা করিয়া যাইবে। হঠাৎ তাহাদের সামনে জলের মধ্যে একটা প্রকাণ্ড কচ্ছপ নিঃশব্দে ভাসিয়া উঠিয়া চার পা নাড়িয়া সাঁতার দিতে দিতে বলাইয়ের ছিপের দিকে লক্ষ্য করিয়াই যেন আসিতে লাগিল। বিপিন বলাইকে কথাটা বলিতে গিয়া মুখ ফিরাইতেই দেখিল কচ্ছপটা যে ভাসিয়া উঠিয়াছে বা তাহারই ছিপের দিকে সাঁতরাইয়া আসিতেছে, বলাইয়ের সেদিকে দৃষ্টি নাই। সে আবার সেইভাবে ওপারের দিকে চাহিয়া আছে। এবার বিপিন ধমক দিয়া বলিল, এই কি দেখছিস ওদিকে অমন করে? ওদিকে তাকাস নে। কথাটা বলিয়া ফেলিয়াই বিপিনের মনে হইল এ কথাটা বলাইকে এভাবে বলা ভালো হয় নাই। সঙ্গে সঙ্গে যে সন্দেহটা অমূলক বা অস্পষ্ট ছিল সেটা যেন আরও স্পষ্ট হইয়া উঠিল। বিপিনের হাতে পায়ে যেন বল কমিয়া গেল, মন বেজায় দমিয়া গেল। প্রায়ান্ধকার সন্ধ্যায় ওপারের চটকাতলার শ্মশানের মরার বাঁশ ও ফুটা কলসিগুলা যেন কি ভয়ানক অমঙ্গলের বার্তা প্রচার করিতেছে, এমনকি ওই ভাসমান কচ্ছপটাও। সে তাড়াতাড়ি ছিপ গুটাইয়া ভাইকে বলিল, নে চল, বাড়ি চল, সন্ধে হলো। আমি ছিপগুলো বেঁধে নিই, আর তুই ততক্ষণ বাঁশতলার ঘাটে গিয়ে পাড়ের নৌকোর ডাক দে, যা। অসুস্থ ভাইটাকে শ্মশানের সান্নিধ্য হইতে যত তাড়াতাড়ি হয় সরাইতে পারিলে যেন সে বাঁচে। বিপিনের মন কয়দিন যেমন হালকা ছিল, সর্বদা যেন কি এক ধরনের আনন্দে ভরপুর ছিল, আজ আর তেমন অনুভব করিল না। কাহারও সহিত কথাবার্তা কহিতে ভালো লাগিল না। সকাল সকাল খাওয়া দাওয়া সারিয়া সে নিজের ঘরে ঢুকিল। পৈতৃক আমলের কুঠুরির মেঝেতে সিমেন্ট চটিয়া উঠিয়া গিয়াছে বহুকাল। জানালার কবাট আলগা, ছেঁড়া ন্যাকড়া ও কাঁঠাল কাঠের পিঁড়ি দিয়া উত্তরের জানালাটা আটকানো। জানালায় ঠেসানো আছে এক গাদা শাবল কুড়ুল, গোটা দুই পুরনো হুঁকো, একটা পুরনো টিনের তোরঙ্গ। সেজন্য ওদিকের জানালা খোলাই যায় না। ঘরে খাট নাই। যে কয়খানা খাট ছিল পূর্ব বৎসর দারিদ্র্যের দায়ে বিপিন সস্তা দরে বিক্রয় করিয়া ফেলিয়াছে। তবে মায়ের ঘরে একখানা মাত্র জামকাঠের সেকেলে তক্তপোষ ছিল। সম্প্রতি বলাইয়ের অসুখ বাড়িবার পর হইতে সেখানা বলাইয়ের জন্য দালানে পাতা হইয়াছে। সুতরাং বিপিন আজ 3 বৎসর হইল নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতিয়াই শোয়। একদিকে মাদুরের উপর মনোরমা কাঁথা পাতিয়া বিছানা করিয়া খোকাকুকিকে লইয়া শোয়। ঘরের অন্যদিকে একখানা পুরনো তুলো বার হওয়া তোষক পাতিয়া বিপিনের জন্য বিছানা করা হয়। মশারি নাই, এতদিন অর্থাভাবে কেনা যায় নাই। চাকুরি হওয়ার পর হইতেও এমন কিছু বিপিন থোক টাকা কোনোদিন হাতে করিয়া বাড়ি আসে নাই যে যাহা হইতে সংসার খরচ চালাইয়া আবার
মশারি কেনা যাইতে পারে। তাই সমস্ত রাত্রি মশায় ছিঁড়িয়া খায় বলিয়া মনোরমা সন্ধ্যাবেলা ঘরের দরজা জানালা বন্ধ করিয়া ঘুঁটের ও তুষের ধোঁয়ার সাঁজাল দেয়। যেমন গোহালে দেওয়া হয় ঠিক তেমনি আজও দিয়াছিল। এখনো ঘুঁটের মালসা ঘরের মেঝেতে বসানো, অল্প অল্প ধোঁয়া বাহির হইতেছে। বিপিন শৌখিন মেজাজের লোক। ঘরে ঢুকিয়া ঘুঁটের মালসা দেখিয়াই চটিয়া গেল। অপর বিছানায় ভানু শুইয়াছিল। তাহাকে ডাকিয়া বলিল, এই তোর মাকে ডেকে নিয়ে আয় তো, যা। মনোরমা ঘরে ঢুকিতেই বিরক্তির সুরে বলিল, এটা কি? হ্যাঁ, এত রাত পর্যন্ত ঘুঁটের মালসা ঘরে? বলি এখানে মানুষ শোবে না এটা গোয়াল? যাও, সরিয়ে নিয়ে যাও। তা কি আর করবো বলো, ও দিলে তবুও মশা টশাগুলো একটু কমে, নইলে শোয়া যায়? আর একদিন ধোঁয়া না দিলে মশায় টেনে নিয়ে যায় যে। অন্য কি উপায় আছে দেখিয়ে দাও না। স্ত্রীর এই কথার মধ্যে তাহার মশারি কিনিবার অক্ষমতার প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিতের অস্তিত্ব অনুমান করিয়া বিপিন জ্বলিয়া উঠিল। বলিল, দেখো, উপায় কি আছে না আছে এখন দেখবার সময় নয়। তুমি দয়া করে এখন মালসাটা সরিয়ে নিয়ে যাবে। মনোরমা আর বাক্য ব্যয় না করিয়া হেতুভূত দ্রব্যটিকে ঘরের বাহিরে লইয়া গেল। আজ কয়েকদিন ধরিয়া সে একটা ব্যাপার বুঝিবার চেষ্টা করিতেছে। পলাশপুরে চাকরি হইবার পর হইতেই স্বামীর কেমন যেন রুক্ষ মেজাজ। আগে তাহার নানা রকম বদখেয়াল ছিল, নেশা ভাঙ করিত, বিষয় আশয় উড়াইয়া দিয়াছে বটে, কিন্তু মনোরমা যখন তিরস্কার করিত তখন সে শুনিয়া যাইত, মৃদু প্রতিবাদ করিত, দোষ খালনের চেষ্টা করিত, কিন্তু রাগ করিত না, বরং ভয়ে ভয়েই থাকিত। কিন্তু আজকাল হইয়াছে উল্টা। মনোরমা কিছু করিলেও দোষ, না করিলেও দোষ। বিপিন যেন তাহার সব কিছুতেই দোষ দেখে। সামান্য ছুতা ধরিয়া যা তা বলে। কেন যে এমন হইল তাহা মনোরমা ভাবিয়া পায় না। দিন দুই পরে বলাই একটু সুস্থ হইলে বিপিন বাড়ি হইতে রওনা হইয়া পলাশপুরে আসিল। জমিদার অনাদিবাবু বেশ বিরক্ত হইয়াছেন মনে হইল, কারণ প্রায় 15 দিন কামাই হইয়া গিয়াছে বিপিনের। বাহিরের ঘরে বসিয়া তিনি বিপিনকে জমিদারি সম্বন্ধে অনেক উপদেশ দিলেন। প্রজাদের নিকট হইতে কিস্তি খেলাপি সুদ কিভাবে আদায় করিতে হইবে সে সম্বন্ধে আলোচনা করিলেন। বলিলেন, শোনো বিপিন, নালিশ মামলা করতে পিছুলে চলবে না। আমি বলছি, এবার গিয়ে কয়েক নম্বর মামলা রুজু করে দাও। দেখি দেখি টাকা আদায় হয় কি না। আগে নালিশ করতে গেলেই তো টাকার দরকার, আর তাছাড়া এখন মহালের যেমন অবস্থা, তাতে আপনাদের খরচের টাকাই দিয়ে উঠতে পারি না, তার উপর মামলার টাকা। অনাদিবাবু কাহারও প্রতিবাদ সহ্য করিতে পারেন না। বলিলেন, তা বললে জমিদারির কাজ চলে না। টাকা যেখান থেকে পাবে জোগাড় করবে। তোমাকে তবে গোমস্তা রেখেছি কি মুখ দেখতে? হ্যাঁ, সেসব আমি জানি না, আমার টাকা চাই। বিপিন ও বিনোদ চাটুর্যের ছেলে, সে কাহারও কথা শুনিবার পাত্র নয়। বলিল, আগে আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ওভাবে টাকা আদায় আমায় দিয়ে হবে না। এতে যদি আপনার অসুবিধে হয় তাহলে আপনি অন্য ব্যবস্থা করুন। কথাটা বলিয়া ফেলিয়াই ভাবিল, এই সংসারের দুরবস্থায় বলাইয়ের অসুখের সময় এ কি কাজ করিল সে? ইহার ফলে এখনই তো চাকুরি যাইবে।
কিন্তু অনাদিবাবু তখনই তেমন কিছু বলিলেন না। নিঃশব্দে বাড়ির মধ্যে চলিয়া গেলেন। বিপিন সেইখানে বসিয়া রহিল। কিছুক্ষণ পরে রাগটা কাটিয়া গিয়া তাহার মাথা একটু ঠান্ডা হইল। অনাদিবাবুর মুখে মুখে অমন্তর জবাব দেওয়া তাহার উচিত হয় নাই। এই চাকুরি গেলে বাড়ি গিয়া খাইবে কি? তবে ইহাও ঠিক, সে সুর নরম করিয়া ছোট হইতে পারিবে না। ইহাতে চাকুরি তাহার যায় আর থাকে। এদিকে আর এক মুশকিল হইয়াছে। বেলা 11টা বাজে, স্নান আহারের সময় উপস্থিত। যাহাদের চাকুরি একরূপ ছাড়িয়াই দিল এখনই, তাহাদের বাড়ি আহারাদি করিবেই বা কি করিয়া? না, তাহা আর চলে না। খাওয়া দাওয়ার দরকার নাই। এখনই সে রানাঘাট হইয়া বাড়ি চলিয়া যাইবে। বাহিরে বসিয়া থাকিলে অনাদিবাবু ভাবিতে পারেন যে সে ক্ষমা প্রার্থনা করিবার সুযোগ খুঁজিতেছে। তাই নিজের ছোট ক্যাম্বিসের ব্যাগটা হাতে ঝুলাইয়া বিপিন বৈঠকখানা ঘরের বাহির হইয়া রাস্তায় পড়িল। অল্পদূর গিয়া পথের মোড় ঘুরিতেই হঠাৎ অনাদিবাবুদের খিড়কি দোর হইতে যে পথটা আসিয়া এই পথের সঙ্গে মিশিয়াছে, সেই পথের মাথায় গাবগাছের তলায় মানিকে তাহারই দিকে চাহিয়া দাঁড়াইতে থাকিতে দেখিয়া সে অবাক হইয়া গেল। মানি যে এইখানে আছে তাহা সে ভাবে নাই। মানিদের খিড়কি দোর খোলা। এই মাত্র সে যেন দোর খুলিয়া বাহির হইয়া আসিয়াছে। বিপিন কিছু বলিবার আগেই মানি বলিল, কোথায় যাচ্ছ বিপিনদা? তারপর আগাইয়া আসিয়া বিপিনের সামনে দাঁড়াইয়া আদেশের সুরে বলিল, যাও গিয়ে বৈঠকখানায় বসো, আমি তেল পাঠিয়ে দিচ্ছি। বেলা 12টা হয়েছে, নাওয়া খাওয়া করতে হবে না? কতক্ষণ আর হাঁড়ি নিয়ে বসে থাকবে লোকে? যাও। প্রায় 20-22 দিন পরে মানির সঙ্গে এই প্রথম দেখা। মানির কথার প্রতিবাদ করিবার শক্তি জোগাইল না তাহার। সে কোনো কথাই বলিতে পারিল না, শুধু চুপ করিয়া মানির দিকে চাহিয়া রহিল। মানি আবার বলিল, কি হলো? আবার দাঁড়িয়ে কেন? বেলা হয়নি? এতক্ষণে বিপিন বাকশক্তি ফিরিয়া পাইল। অপ্রতিভের সুরে আমতা আমতা করিয়া বলিল, কিন্তু আমি বাড়ি যাচ্ছি যে। মানি পূর্ববৎ সুরেই বলিল, তোমার পায়ে পড়ে আমি মাথা খুঁড়ে খুনোখুনি হব এই দুপুরবেলা বিপিনদা? জ্ঞান বুদ্ধি আর কবে হবে তোমার? হ্যাঁ, যাও ফিরে বৈঠকখানায়। বিপিন অবাক হইল মানির চোখ মুখের ভাব দেখিয়া। কতটা টান থাকিলে মেয়েরা এমন জোরের সঙ্গে বলিতে পারে। বিপিনের তাহা বুঝিতে বিলম্ব হইল না। কিন্তু অনেক কথা বলিবার থাকিলেও সে দেখিল খিড়কি দোরের দিকের প্রকাশ্য পথের উপর দাঁড়াইয়া মানির সঙ্গে বেশি কিছু কথাবার্তা বলাও উচিত হবে না এই সব পল্লীগ্রাম জায়গায়। তাই দ্বিরুক্তি না করিয়া সে ব্যাগ হাতে করিয়া আবার আসিয়া অনাদিবাবুদের বৈঠকখানায় উঠিল। বৈঠকখানায় তখন কেহই নাই। সম্ভবত অনাদিবাবু বাড়ির মধ্যে স্নান করিতেছেন। কিন্তু সে যে বৈঠকখানা হইতে ব্যাগ হাতে করিয়া বাহির হইয়া চলিয়া যাইতেছিল, ইহা মানি কি করিয়া জানিল বিপিন ভাবিয়া পাইল না। একটু পরে চাকর এক বাটি তেল ও একখানা গামছা আনিয়া বলিল, নায়ে বাবু, নিয়ে নিন, মা বলে দিলেন। আরে, কে তোকে তেল আনতে বললে? মা বললেন তো, বললেন নায়কবাবুর জন্য তেল বাইরে দিয়ে আয়। দিদিমণি গিয়ে রান্না করে মাকে বললেন আপনি বাইরে বসে আছেন, তেল পাঠিয়ে দিতে। আমি তো মাছ করছিলাম, আমায় বললেন দিয়ে আয়। আপনি যে কখন এলেন তা দেখিনি কিনা তাই জানি নে।
নইলে আমি নিজেই তো তেল দিয়ে যেতাম। নায়েববাবু কি আজ আলেন? বাড়ির সব ভালো তো? এই একমাত্র চাকর জমিদার বাড়ির, সে তো তাহার যাতায়াতের কোনো খবরই রাখে না। তবে মানি কি করিয়া জানিল? সে ব্যাগ হাতে চলিয়া যাইতেছে এবং রাগ করিয়াই যাইতেছে। খাইবার সময় মানির আঁচলের ডগাও দেখা গেল না কোনো দিকে, কারণ রান্নাঘরের বারান্দায় অনাদিবাবুর সঙ্গেই তাহার খাবার জায়গা হইয়াছে। অনাদিবাবু উপস্থিত থাকিলে মানি বিপিনের সামনে বড় একটা বাহির হয় না। অনাদিবাবু খাইতে বসিয়া এমন ভাব দেখাইলেন যে বিপিনের সঙ্গে তাহার যেন অপ্রীতিকর কথাবার্তা হয় নাই। জমিদারি সংক্রান্ত কোনো কথাই উঠালেন না। বিপিনের দেশের মাছের দর আজকাল কি, ম্যালেরিয়া বাড়িয়াছে না কমিয়াছে, রানাঘাটের বাজারে কাহার একখানা দোকান আগুন লাগিয়া পুড়িয়া গিয়াছে ইত্যাদি প্রসঙ্গ উঠাইয়া তাহাদের আলোচনার মধ্যেই আহার শেষ করিলেন। রানাঘাট হইতে হাঁটিয়া আসিয়া বিপিনের শরীর ক্লান্ত ছিল। অনাদিবাবু বেলা ৩টার আগে বৈঠকখানায় আসিবেন না। মধ্যাহ্নে উপরের ঘরে খানিকক্ষণ নিদ্রা যাওয়া তাহার অভ্যাস, বিপিন জানে। সুতরাং সে নিজেও এই অবসরে একটু বিশ্রাম করিয়া লইবে। চাকরকে ডাকিয়া পড়িল, শ্যামহরি, ও শ্যামহরি, এই দেখ, বাবু নামবার আগে আমায় ডেকে দিস যদি ঘুমিয়ে পড়ি, বুঝলি? আর একটু তামাক সেজে নিয়ে আয় তো, যা। একটু পরে মানিকে ঘরে ঢুকিতে দেখিয়া বিপিন আশ্চর্য হইয়া গেল। এই বাহিরের ঘরে মানিকে সে কখনো আসিতে দেখে নাই। মানি বলিল, বিপিনদা, তোমার রাগ পড়েছে? বিপিন মানির মুখের দিকে চাহিয়া পড়িল, আচ্ছা, তুই কি করে জানলি আমি চলে যাচ্ছি? কেউ তো জানে না। শ্যামহরি চাকরকে জিজ্ঞেস করে জানলাম। আমি কখন এসেছি তা পর্যন্ত সে খবর রাখে না। তুই জানলি কি করে? আমার টনক আছে মাথায় বিপিনদা, আমি সব জানতে পারি। কি করে বল না মানি। সত্যি রে, আমি তোকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। মানি তবুও হাসিতে লাগিল। কৌতুক পাইলে সে সহজে ছাড়িবার পাত্র নয়। বিপিন তাহা ছেলেবেলা হইতে দেখিয়া আসিতেছে, এবং ইহাও একটা কারণ যে জন্য মানিকে তাহার বড় ভালো লাগে। আচ্ছা, হাসি এখন একটু বন্ধ থাক, আমার কথার উত্তর দে, কি করে জানলি? মানি দোরের কাছে দাঁড়াইয়াছিল। দরজার শিকলটা 2 হাতে ধরিয়া তাহার হাসিবার ভঙ্গি দেখিয়া বিপিনের মনে হইতেছিল মানি এখনো যেন তেমনই ছেলে মানুষ আছে। শিকল ছাড়িয়া মানি দরজার পাশে একখানা চেয়ারে বসিল। গম্ভীর মুখে বলিল, তুমি কিরকম মানুষ বিপিনদা? কখন এসেছ তা জানি না, একবার দেখা পর্যন্ত করলে না। তারপর বাবা বুড়ো মানুষ, কি বলেছেন না বলেছেন, আর তুমি অমনি চটে গেলে। আর এই ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়া না, কাউকে কিছু না বলে পালিয়ে যাওয়া হচ্ছিল পুঁটলি হাতে। কি তা তুই কি করে জানলি? হ্যাঁ, আমি জানবো কি করে? বাবা তো রান্নাঘরে গিয়ে মার কাছে বললেন তোমার সঙ্গে নাকি কথা কাটাকাটি হয়েছে কি নিয়ে। মাকে বললেন শ্যামহরিকে দিয়ে তোমার নাইবার তেল পাঠিয়ে দিতে। বাবার মুখে শুনে তাই আমার ভয় হলো। আমি তো তোমায় চিনি, তাই তাড়াতাড়ি বাইরের ঘরের দরজা পর্যন্ত এসে দেখি তুমি ওই বাতাপি নেবুতলা পর্যন্ত চলে গিয়েছো। চেঁচিয়ে তো ডাকতে পারি না, তখনই ছুটে খিড়কি ধরে গেলুম। রাস্তার বাঁকে তো তোমায় আসতেই হবে। বাপরে, কি রাগ!
রাগ নয় রে, রাগ নয় মানি, মনে দুঃখ তো হতে পারে। দুঃখ আবার কিসের? তুমি তো বাবাকে বলেছ যে না পোষায় আপনি অন্য লোক রাখুন, কিন্তু বাবাকে তোমাকে তো কিছু বলেননি। বিপিন চুপ করিয়া রহিল। এ কথার জবাব দিতে গেলে অনাদিবাবুর বিরুদ্ধে অনেক কথা বলিতে হয়, তাহা সে মানিকে বলিতে চায় না। মানি বলিল, আচ্ছা বিপিনদা, আমার কাছে তুমি কি বলেছিলে তোমার মনে আছে? কি কথা? এরই মধ্যে ভুলে গেলে? বলেছিলে না আমায় না জিজ্ঞেস করে চাকরি তুমি ছাড়বে না, কথা দিয়েছিলে, মনে আছে? মনে ছিল না, অবশ্য এখন মনে পড়ছে বটে। তা নয়, রাগের সময় তোমার জ্ঞান ছিল না, এই হলো আসল কথা। উফ, কি জোর বেরিয়ে যাওয়া হলো। দেখতে না দেখতে একেবারে বাতাবি নেবুর গাছের কাছে। ভাগ্যিস আমি ছুটে গেলুম খিড়কির ধরে, নইলে এতক্ষণে রানাঘাটের অর্ধেক রাস্তা। আচ্ছা শোন, একটা কথা বলি। দেখ, তুই যে এখানে এসেছিস বা আছিস, এ কথা আমি কিন্তু কিচ্ছু জানি না রে। হ্যাঁ, আমি তোকে খিড়কির দোরের পথে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কেন, বাবা কিছু বলেননি? আরে দূর, উনি তোর কথা আমার কাছে কি বলবেন? কখনো বলেন না আমি জিজ্ঞেস করি? না, তা নয়, আমি থাকলেই তো খরচ বাড়ে, আর খরচ বাড়লেই জমিদারির তাগাদা জোর করে করবার ভার পড়ে তোমার উপর। তাই আমি ভেবেছিলাম বাবা সে কথা তুলেছেন বুঝি। আমি আছি সুতরাং টাকা চাই, এমন কথা যদি বলে থাকেন। বলছি তো না, সে কথা ওঠেনি। আর তাছাড়া তুই শিগগির চলে যাবি এ জেনেই তো আমি গিয়েছিলাম। আবার এর মধ্যে আসবি তা আমি ভাবিনি। তার ভাববে কেন? দেখতে পেলে বুঝি গা জ্বালা করে? দূরে রাখলেই বাঁচো বুঝি? আমি বলেছি কোনোদিন? মানি ঘাড় দুলাইয়া হাসিতে হাসিতে বলিল, তোমায় রাগাচ্ছি বিপিনদা, রাগাচ্ছি। সেই সব তোমার ছেলেবেলার মতো এখনো আছে, কিচ্ছু বদলায়নি। আচ্ছা, একটা কবিতা বলবো, শুনবে? বিপিন হাত নাড়িয়া যেন মশা তাড়াইবার ভঙ্গি করিয়া পড়িল, না না, রক্ষে করো, রক্ষে করো, ওসব আমার ভালো লাগে না, বুঝি সুঝি না, বাদ দাও তো। আর জানো তো আমার বিদ্যে। বিপিনদা, কিন্তু আমার একটা কথা তোমাকে রাখতে হবে। তোমায় পড়াশুনো করতে হবে। হ্যাঁ, তোমায় কতকগুলো ভালো ভালো বই দেব, সেগুলো কাছারিতে গিয়ে পড়বে, পড়ে ফেরত দেবে, আমি আবার দেবো। বইয়ের আমার অভাব নেই, যত চাও দেবো। বিপিন তাচ্ছিল্যের স্বরে বলিল, দূর, বই আমি অনেক পড়েছি, তুই যা। বুড়ো বয়সে আবার বই পড়তে যাই, আর উনি আমার মাস্টারানি হয়ে এসেছেন। এসেছি তো মাস্টারানি হয়ে, তোমাকে পড়তে হবে। আমি বই দিচ্ছি, নিয়ে যাও যদি ভালো চাও। একেবারে তিঙ্গি হয়ে উঠেছেন আর কি, পড়াশুনো শিখে তুলেছেন। বিপিন হাসিতে লাগিল। মানি বলিল, সত্যি বলছি বিপিনদা, নিজের জীবনটা তুমি ইচ্ছে করেই গোল্লায় দিলে, নইলে আজ আমার বাবার বাড়ি চাকরি করতে আসবে কেন তুমি? হ্যাঁ, লেখাপড়া শিখলে না কুড়ে, তোমায় ভালো চাকরি কে দেবে বলো তো? আবার তেজ করে চলে যাওয়া হয়। যাও, আমি বই দিচ্ছি, নিয়ে গিয়ে পড়ো। আর একখানা ডাক্তারি বই দিচ্ছি,
সেখানে যদি ভালো করে পড়তে পারো না, তবে আর চাকরি করতে হবে না তোমাকে। এই ডাক্তারি বইয়ের কথায় বিপিন উৎসাহিত হইয়া উঠিল। নতুবা এতক্ষণ মানের গুরু মহাশয়গিরিতে তাহার হাসি আর থামিতেছিল না। সে বলিল, আচ্ছা বেশ, ভালোই তো। কি বই পড়তে হবে এনে দিও, দেখি চেষ্টা করে। মানুষ হও বিপিনদা, আমার বড্ড ইচ্ছে। আচ্ছা, তোমার তো বুদ্ধি আছে, তাকে কিছু কাজে লাগালে না? ডাক্তারি যদি শিখতে পারো, ভেবে দেখো, কারো চাকরি তোমায় করতে হবে না। আমার এক দেওর ডাক্তারি পাশ করেছে, বীজপুরে ডাক্তারখানা খুলে বসেছে। 150 টাকার কম কোনো মাসে হয় না। আরে ওসব পাশ করা ডাক্তারের কথা ছেড়ে দে। আচ্ছা, বাংলা বই পড়ে ডাক্তার হওয়া যায় তো? কেন হওয়া যাবে না? খুব যায়। হ্যাঁ গো, তোমায় বই আমি আরও দেব। তারপর আমার সেই দেওরকে বলে দেব, তার কাছে 6 মাস থেকে শিখলে তুমি পাকা ডাক্তার হয়ে যাবে। সে কথা পরে হবে খন। এখন তোমায় আমি বই এনে দিই, সেগুলো নিয়ে কাছারিতে যেও আর রোজ পড়ো। কবে যাবে সেখানে? কাল সকালেই তো যেতে হবে, দেরি আর করা চলবে না রে। ও আচ্ছা, বসো, আমি বই বেছে বেছে নিয়ে আসি। মানি বিপিনের দিকে চাহিয়া কেমন এক প্রকার হাসিয়া চলিয়া গেল। মানির এ হাসি বিপিনের পরিচিত, ছেলেবেলা হইতে সে দেখিয়া আসিতেছে। মনে মনে ভাবিল, মানিটা বড় ভালো মেয়ে, এতটুকু ঠেকার নেই, বেশ মনটি। তবে মাথায় একটু ছিট আছে, নইলে আমায় এ বয়সে লেখাপড়া শেখাবার চেষ্টা করে। একটু পরেই মানি একরাশ বই লইয়া ঘরে ঢুকিয়া বিপিনের সামনে বইয়ের বোঝা নামাইয়া পড়িল। দেখে ভয় হচ্ছে নাকি? ভয়ের কিছু নেই। এর মধ্যে 2খানা শরৎবাবুর নোবেল আছে, শ্রীকান্ত আর দত্তা। পড়ে দেখো, কি চমৎকার। না, তুই দেখছি আমায় রাতারাতি পণ্ডিত না করে ছাড়বি না মানি। মানি আর একখানা মোটা বই হাতে লইয়া বিপিনের হাতে দিয়া বলিল, এই যে এইখানা সেই ডাক্তারি বই। এ আমার শ্বশুর বাড়ির জিনিস, তোমায় দিলাম। এ থেকে তুমি করে খেতে পারবে। বিপিন পড়িয়া দেখিল, বইখানার নাম সরল চিকিৎসা বিজ্ঞান। মানের দিকে চাহিয়া বলিল, বেশ ভালো বই না? মানি চলিয়া যায় বিপিনের ইচ্ছা নয়। অনাদিবাবুর এখনো উঠিবার সময় হয় নাই। বিপিন মনে মনে ভাবে, মানি আরও কিছুক্ষণ থাক না। বিপিন কহিল, মানি, তোর সঙ্গে একটা পরামর্শ করি, নইলে আর কার সঙ্গেই বা করব। বলাইকে নিয়ে বড় বিপদে পড়েছি রে। ওর অসুখটা আবার বেড়েছে। একে এদিকে তো এই অবস্থা, বাড়িতে থাকলে কুপত্তি করে, কারো কথাও শোনে না। কি করি বলতো? ওর জন্যে এমন দুর্ভাবনা হয়েছে। এই যে এখানে আসতে দেরি হয়ে গেল, সে তো ওর অসুখ বাড়ল বলেই। নইলে তোর কাছে যা কথা দিয়ে গিয়েছিলাম, তার আগেই আসতাম। মানি বলিল, ওকে তো সেবার হাসপাতাল থেকে নিয়ে গেলে, হাসপাতালে আবার না হয় নিয়ে এসো না। আরে দূর, হাসপাতালের বড় সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, তারা ওকে আর হাসপাতালে রাখতে চায় না। বলে ও রোগী হাসপাতালে রেখে উপকারই হবে না। মানি একটু ভাবিয়া বলিল,
তাহলে কি জানো, আমার দেওরকে না হয় একখানা চিঠি লিখি। বীজপুরে রেলের হাসপাতালে আছে, সেখানে যদি কোনো বন্দোবস্ত করা যায়। দেওর তো ওখানেকার ডাক্তার। আচ্ছা বেশ, আমি কালই চিঠি লিখব। এই সময় বাড়ির মধ্যে অনাদিবাবুর গলা শোনা গেল। তিনি ঘুম হইতে উঠিয়া দোতলার বারান্দায় কাহার সহিত কথা কহিতেছেন। মানি বলিল, ওই বাবা উঠেছেন, আমি আসি, চা এখনই পাঠিয়ে দিচ্ছি। আর বইগুলো পড়তে হবে কিন্তু, আর আমাকে সব বলতে হবে, যেন ভুলে যেও না। ওরে আমার মাস্টারিনী রে, বাজে কথা বলো না বিপিনদা, বলে দিচ্ছি। আর শোনো, ডাক্তারি বইখানার কথা যেন খুব করে মনে থাকে। জীবনে উন্নতি করবার চেষ্টা করো বিপিনদা। কেন চিরকাল পরের দাসত্ব করবে? হ্যাঁ? মানির কথায় বিপিনের হাসি পাইল। হ্যাঁ, কি মুরব্বী হইয়া উঠিয়াছে মানি এই অল্প বয়সে, যেন কথার খই ফুটিতেছে মুখে। বলিল, একটু দাঁড়া মানি, একটা কথা আছে। আচ্ছা, তুই ব্রেহ্ম সমাজের মতো বক্তৃতা দিবি নাকি? হ্যাঁ, কলকাতায় গিয়ে দেখছি একেবারে মানুষ হয়ে গেলি। কিরে, আবার বাজে কথা। চুপ। কি কথা বলছিলে বলবে? এই বাজে কথা না আর অন্য কোনো কথা আছে? ও হ্যাঁ, বলছিলাম, তুই আর কতদিন এখানে আছিস? ঠিক নেই, যতদিন ওরা রাখে, ওদের মর্জি। কেন? বিপিন একটু ইতস্তত করিয়া বলিল, বলছিলাম এবার এলে তোর সঙ্গে দেখা হবে কি না, তাই। ও এই কথা? খুব দেখা হবে। কতদিনের মধ্যে আসছো? বেশি দিন দেরি না করলে। আসলে কি জানিস, খুব দেরি করা না করা আমার হাত নয় রে। যদি আদায় চট করে হয়, এই সপ্তাহতেই আসতে পারি। আর নয়তো 15-20 দিন দেরিও হতে পারে। আচ্ছা, আমি যাই। মানি চলিয়া যায় বিপিনের ইচ্ছা নয়, কিন্তু অনাদিবাবু উঠিয়া হয়তো ওপরের বারান্দায় পায়চারি করিতেছেন। এখন এ অবস্থায় তাহাকে আর ধরিয়া রাখাও উচিত নয়। সুতরাং সে বলিল, আচ্ছা এসো, তোমার বাবা আসছেন বাইরে। কিন্তু মানি চলিয়া যাওয়া মাত্র বিপিনের মনে হইল মানির শেষ কথাটি। আচ্ছা যাই। মানি যখন চোখের সামনে থাকে, তখন বিপিন মানির সব কথা ভাবিয়া দেখিবার, বুঝিবার এবং উপভোগ করিবার অবকাশ পায় না। এখন বিপিন হঠাৎ দেখিল মানি এ কথা তাহাকে আর কখনো বলে নাই, অর্থাৎ বলিবার প্রয়োজন হয় নাই। কি জানি কেন মানির এ কথা বিপিনের ভারী ভালো লাগিল। আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তী অংশ শুনবেন আগামী অডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। সবাই ভালো থাকবেন। নমস্কার।